আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ভ্লগ। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এবার হাতে মেহেদি দিবই দিব। আমি প্রায় 1.5 কি 2 বছর পর হাতে মেহেদি দিলাম। আর আমি আগেও বলেছি, আমার না এরকম মানে ন্যাচারাল যে মেহেদি, এগুলোই আমার দিতে বেশি ভালো লাগে। আর ওই যে হাতে ডিজাইন করে মেহেদি, এগুলো হচ্ছে যখন আমি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত পড়তাম ওই সময়ই দিতাম। তারপর 9-এ যখন আমি উঠলাম, ওই সময় আমাদের স্কুলের ক্লাস টিচার খুবই স্ট্রিক্ট ছিলেন। তো উনি না এগুলো একদম পছন্দই করতেন না। আর যার হাতে এরকম ডিজাইন করা মেহেদি দেখতেন, তাকে আরও ইচ্ছা করে করে বেশি বেশি পড়া ধরতেন। আর যদি বাই চান্স পড়া না পারতো, সবার সামনে একদম পিটিয়ে শেষ করে ফেলতো। ওই যে তার ভয়ে আমি হাতে মেহেদি দেওয়া মানে ডিজাইন করে মেহেদি দেওয়া ছেড়ে দিয়েছিলাম, আর তো দেইনি। এরপর একেবারে আমার বিয়ের সময় দিয়েছিলাম। তাহলে চিন্তা করেন তার আতঙ্ক কী পরিমাণে আমার ভেতরে ছিল। যাই হোক, ওই যে অভ্যাস ছুটে গেছে, আর মানে ওই অভ্যাসটা নাই। আর আমার কাছে কেন যেন সবসময় এই যে ন্যাচারাল মেহেদি এভাবে পড়তেই বেশি ভালো লাগে। তো ভাবলাম যে এভাবেই পরে ফেলি। তো চাঁদ রাতের আগে আমরা হচ্ছে অনেক কাজ থাকবে, এই জন্য তাড়াতাড়ি করে মানে ইফতারের আগেই আমরা হচ্ছে মেহেদি দিয়ে বসেছিলাম। আচ্ছা, এই গানটা ছাড়া কি ঈদ ঈদ মনে হয়? আমার হাজব্যান্ড তো এই গানটা খুবই পছন্দ করেন। তো ইফতার করেই তিনি সাথে সাথে টিভি ছেড়ে দিয়েছেন যে দেখা যাক যে আজকে নিউজে কি বলে। তারপরে উনি হচ্ছে, আমাদের তো মানে মোটামুটি দুটো টিভি, একটা আমাদের বেডরুমে আছে, তো তিনি বেডরুমে নিউজ ছেড়ে দিয়েছে। তো সেখানে বললেন যে হ্যাঁ, আগামীকাল ঈদ, আর তারপরেই তো এখন এই গানটা মানে চলছে। আর আমি ওই সময় কাজ করছিলাম, যার জন্য আমি আর গানটা রেকর্ড করতে পারিনি। পরে আমি আবার লিভিং এরিয়ার টিভি ছেড়ে এই গানটা রেকর্ড করলাম, কারণ এই গানটা ছাড়া আমার কাছে ঈদ একদম ইনকমপ্লিট মনে হয়। আর আমার ভ্লগও যেহেতু ঈদেরই ভ্লগ, চাঁদ রাত থেকে ঈদের ভ্লগ, তো এটাও আমার কাছে ইনকমপ্লিটই মনে হচ্ছিল, যার জন্য পরে আমি আবার এটা রেকর্ড করে নিয়েছিলাম। তো আপনাদের কি মনে আছে যে আমি একবার বলেছিলাম আমি একটা চেক প্রিন্টের টেবিল ক্লথ কিনেছিলাম পিনট্রেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে? তো এটা হচ্ছে সেই টেবিল ক্লথটা। তো ভাবলাম যে ঈদের আগে, মানে প্ল্যানও ছিল ঈদের আগে বিছানো, যার জন্য ঈদের আগেই আমি বিছিয়ে দিলাম। আর হাজব্যান্ড আমাকে একটু হেল্পও করছিলেন। তো আমাদের প্ল্যান ছিল যে ঈদের দিন সকালে যা যা নাস্তা হবে সব কিছু ইনশাআল্লাহ চাঁদ রাতেই আমরা রেডি করে রাখবো, যেন ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসেই টেবিলে একদম সব খাবার রেডি পান হাজব্যান্ড। আর ঈদের দিন তো এমনি বড় বড় রান্নাও থাকে, তো এই সমস্ত ছোটোখাটো রান্নার জন্য যেন মানে টাইম আর নষ্ট না হয়, এই জিনিসটা মাথায় রেখে আমরা চাঁদ রাতের প্রিপারেশনস নিচ্ছিলাম। আই থিঙ্ক সবার বাসাতে এভাবেই নেন। তো যাই হোক, এখানে আমার আম্মু নবাবী সেমাই বানানোর প্রিপারেশনস নিচ্ছেন। তো এই জিনিসগুলো আমার ভ্লগে আমি রেখে দিয়েছি, কারণ এগুলো যদি আমি কখনো নবাবী সেমাই বানাতে গিয়ে আটকে যাই, তো আমার ভ্লগ দেখেই যেন আমি আবার শিখে নিতে পারি। এই জন্য আমি এই ভ্লগের মধ্যে জিনিসগুলো রেখেছি। তো আমার আম্মুর নবাবী সেমাই অনেক বেশি মজা হয়, আর আমার হাজব্যান্ড আমার আম্মুর বানানো এই নবাবী সেমাইয়ের পুরো ফ্যান। এই জন্য আমার আম্মু সব সময় এই নবাবী সেমাইটা বানাবেন। মানে শুধু আমার হাজব্যান্ডের জন্যই, প্লাস আমার ভাইয়ের ছেলে, ভাবি, ওরাও আবার এগুলো খুব পছন্দ করে। মানে আমার ভাই হচ্ছে আমার মতো একটু ঝাল ঝাল জিনিস পছন্দ করে, কিন্তু ভাইয়ের ছেলে, আমার হাজব্যান্ড, এরা হচ্ছে আবার এই টাইপের একটু মিঠা বেশি পছন্দ করেন। তো ওদের জন্যই আসলে এগুলো বানানো হয়। তো তার আগে না ঘিয়ের মধ্যে কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম আম্মু ভেজে নিয়েছিলেন। তো আমি আবার ওটাকে হামানদিস্তায় একটু ক্রাশ করে নিচ্ছি। এগুলো হচ্ছে সেমাইয়ের উপরে একটু ছিটিয়ে দেওয়া যাবে। এটাকে কেটেও নেওয়া যায়, কিন্তু আমরা কাটতে ভুলে গিয়েছিলাম। তার আগেই হচ্ছে গোটা বাদামটাই আমরা ভেজে নিয়েছিলাম, যার জন্য আমি হামানদিস্তা ওটা ক্রাশ করে নিয়েছি। একই কথা, খুব বেশি একটা তফাৎ হয় না। যাই হোক, এখানে সেমাইটা চিনি, গুঁড়ো দুধ আর ঘি দিয়ে একদম মচমচা করে ভাজা ভাজা করা হয়েছে।
তো একটা বাটিতে আমি ফার্স্ট লেয়ার ওটা দিলাম, সেমাইয়ের লেয়ার দিয়ে তারপর বাদামও ছিটিয়ে দিলাম। এরপর সেমাইয়ে ব্যবহৃত হবে যেই দুধটা, সেই দুধটা চুলোর উপর আমরা দিয়ে দিলাম। এই যে এখানে আমরা আমাদের মেহেদি তুলে ফেলেছি, তো রঙগুলো একটু দেখাচ্ছি। আমার আম্মুর আর আমার হাত দেখেন একদম এক, মাশাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার দুধ, তারপরে ওইটাকে কি বলে, কাস্টার্ড পাউডার, তো ওগুলো একত্র দিয়ে আমার আম্মু ভালো মতো দুধটাকে নেড়ে নিয়েছে। তারপর দুধটা যখন ঘন হয়ে গেছে, তারপর হচ্ছে একটু ঠান্ডা করার পর ওই যে ফার্স্ট লেয়ার সেমাইয়ের উপর ওটা ঢেলে দিতে হয়। এরপরে বাকি সেমাই উপর দিয়ে আর বাদাম টাদাম কিশমিশ এগুলো ছিটিয়ে দিলেই হয়ে যায় নবাবী সেমাই। অনেকে ক্রিম দেন, তবে আমার আম্মু ক্রিম দেন না, এবং ক্রিম ছাড়াই এটা অনেক বেশি খেতে ভালো লাগে। তো ওই যে আমরা হচ্ছে ভেজাল ছাড়া করার মধ্যে বিশ্বাসী। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা পায়েস রান্না করব। তো দুধের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর আমার আম্মু পোলাওয়ের চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলেন, এটাকে হামানদিস্তায় একটু আধা ভাঙা করে দিলেন। এরপর হচ্ছে দুধের সাথে চালটাকে নাড়তে নাড়তে তারপর চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, এরপরে হচ্ছে এর মধ্যে একটু গুড় দিয়ে দিব। আমার গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে, যার জন্য গুড়টাই দিচ্ছি। আর এই গুড়টা না অনেক বেশি ভালো ছিল, এটা আমি ইউনিমার্ট থেকে নিয়েছিলাম। তো অনেক সময় দেখা যায় না, গুড় দিলে দুধটা একদম ফেটে ফেটে যায়, কিন্তু এই দুধটা একদমই মানে নষ্ট হয়নি, তো গুড়টা ভালোই ছিল। এরপরও আমাদের এটা রান্নাবান্না হয়েই গেছে, তারপরে এখন ডিশ আউট করে ফেলছি। তো সব রান্নাই আমি মোটামুটি আমার ভিডিওর মধ্যে একটু রেখেছি, কারণ আমি যদি ভুলে যাই, এই জন্য পরে আবার আমি যে বললাম ভ্লগ দেখে ওটা আমি মনে করে নিতে পারবো। এরপর এখানে আমি বানিয়ে নিচ্ছি পুডিং। আর আমার পুডিং সবার অনেক বেশি পছন্দ। আমার যা, ভাসুর, আমার আয়ান, তারপরে আমার ভাবি, উৎস, ওদের এটা হচ্ছে খুবই পছন্দ। তো সবার জন্য আমাকে পুডিং বানাতেই হয়। আর আমি যেভাবে পুডিং বানাই, এর মধ্যে আলাদা করে চিনি, দুধ এগুলো কিচ্ছু অ্যাড করতে হয় না, যদি আপনি কনডেন্স মিল্ক দিয়ে আপনি পুডিংটা বানান। তো এক টিন গোটা কনডেন্স মিল্কের মধ্যে আমি 6টা ডিম দিয়েছি, আর যদি ডিম ছোট হয় তাহলে 7টা ডিম দেওয়া যায়। এরপর পুরো 1 টিন কনডেন্স মিল্ক দিয়ে ওটার মধ্যে একটু পানি বা আপনি দুধ অ্যাড করে মানে ব্যাটারটাকে একটু হালকা নরম করতে পারেন, নাহলে খুব বেশি ঘন থাকে, আবার বেশিও পাতলা করা যাবে না। মোটামুটি একটা ঘন টেক্সচার থাকবে, যেমনটা আপনারা দেখতে পারলেন আমার ভিডিওতে। এরপর একটা বোলে যেখানে আপনি পুডিং সেট করবেন, সেখানে হচ্ছে ক্যারামেল তৈরি করবেন। আর ক্যারামেল তৈরি করে তারপর ঠান্ডা হওয়ার পরে ক্যারামেলটা এই মিক্সচারটা ঢেলে দিবেন। এরপরে আমি হচ্ছে এটাকে প্রেসার কুকারে আমি রান্না করে ফেলি 20 মিনিটের জন্য বা 10-15 মিনিটের জন্য করলেই হয়ে যায়। তো হাতে কাজ ছিল, তো আমি আর সময় আমার মনে ছিল না, তো মোটামুটি 15-20 মিনিটের মতোই আমি রেখেছিলাম। এরপর হচ্ছে এদিকে পুডিংও হয়ে গেল। তো আমরা একদিক দিয়ে কাজ করছি, একদিক দিয়ে যেই থালা বাসন হচ্ছে সেগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার মুছে রেখে দিচ্ছি, যেন রান্নাঘর একদম পাতলা থাকে, কারণ ইনশাল্লাহ ঈদের দিন অনেক রান্না হবে, আবার ওই সময় অনেক হাঁড়ি পাতিলও লাগবে। তো রান্নাঘর যদি পুরো এরকম ভরে ভরে থাকে, তাহলে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য একটা করে থালা বাসন হচ্ছে আমি ধুচ্ছি, আবার মুছে এগুলোকে জায়গায় রেখে দিচ্ছি, যেন রান্নাঘর একেবারে জঙ্গল না হয়। তো যাই হোক, এই তো আমার কাজ শেষ। আর এদিকে হচ্ছে আমার মিষ্টি খাবার সব বানানো হয়ে গেছে। তো একটা কনডেন্স মিল্ক দিয়ে 2টো পুডিং হয়। তো চাঁদ রাতের আমার শেষ কাজ হলো, পরদিন সকালে আমি নুডলস রান্না করব ঈদের দিনে। তো তার সবজিগুলো আমি আগের রাতেই কেটে রাখছি, কেটে পানিতে আমি ভিজিয়ে রাখবো। ইচ্ছা ছিল যে সবজিটাকে আমি রান্না করেই রাখবো, কিন্তু সবজির মধ্যে আমি হচ্ছে নুডলসের মশলা দিই, তো নুডলসের প্যাকেটগুলো আবার খোলা থাকবে, যার জন্য ভাবলাম ঠিক আছে এটাকে পানিতেই আমি ভিজিয়ে রেখে দিই, তাহলে কোনো সমস্যা হবে না। আর আমার সেই বিখ্যাত মেশিন, এই ভেজিটেবল কাটারেই আমি সব কিছু কেটেছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। একটা মানে এত উপকার যে হয় এই জিনিসটা দিয়ে, আমি কি আর বলবো, মাশাল্লাহ। তো এই যে এখন আজকের দিনের কাজ আমার একেবারেই শেষ। তো আজকে হচ্ছে ঈদ ডে, আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমি সকাল সকাল চলে আসছি আমার ক্যালেন্ডারে পাতা উল্টাতে, আর রামাদান ক্যালেন্ডারকে ঢুকিয়ে ফেললাম।
আর ঈদ মোবারকের যেই একটা টেবিল ডেকোর সেটা বের করে নিয়ে আসে রেখে দিলাম, সাজালাম। আর এদিকে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছেন নামাজের জন্য। তো তাকে না আমি বলেছিলাম যে তুমি যখন নামাজে যাবা আমাদের দিকটা কিভাবে নামাজের জন্য সাজিয়েছে ওই জায়গাটা একটু ভিডিও করে নিও। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে করব। আমার মনে হয় আমার কথা সে ভালো মতো বুঝতে পারেননি, এই যে সে এইভাবে ভিডিও করেছে। আমি চেয়েছিলাম যে নামাজের এরিয়াটা কেমন ছিল, কোন জায়গায় ছিল, ওই জায়গাটুকু যেন ভিডিও করতে। তো যাই হোক, তাকে বলে লাভ নেই, সে হয়তো বুঝেনি, এতটুকুন করেছে, দ্যাটস এনাফ। তো ভাবলাম যে ভ্লগে অ্যাড করে দিই। তো তাকে নামাজের জন্য বিদায় দিয়ে আমি এখানে চলে এসেছি নুডলসটা রান্না করে ফেলতে, কারণ আমার বাসায় নুডলস করাই লাগবে। আমার ভাই আগের দিন ফোন করে জানতে চেয়েছিল যে কি রান্না হচ্ছে। তো আম্মু যখন বলল এই রান্না হচ্ছে, তখন সে বলছে যে নুডলস করবে না অদিতি। পরে আম্মু বলল যে হ্যাঁ করবে। তো আমার হাজব্যান্ড আর আমার ভাই এরা এই নুডলস খুবই পছন্দ করেন। আর এটা হচ্ছে আমি মামার যে শ্রিম্প নুডলসটা সেটা আমি রান্না করেছিলাম। এবার পরে আসি, এরপর হচ্ছে আমাদের সালামির পালা। তো হাজব্যান্ড নামাজ পড়ে আসার পরপরই আমাদের সালামি পর্ব হয়ে গেছে। তো আম্মু আমাদের দুজনকে টাকা দিলেন, এরপর হচ্ছে আমার পালা। তো আমার হাজব্যান্ড প্রত্যেকবার কই থেকে যেন নতুন নতুন নোট সে কালেক্ট করেন, তারপরে ওগুলো জমিয়ে জমিয়ে রাখেন আমাদের সবাইকে দেওয়ার জন্য। আমি অবশ্য সালামি একটু বেশি পাই সবার তুলনায়। তো যাই হোক, এই যে সালামের পর্ব শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে আসছি। ওই যে নুডলসটার কথা বললাম, এই নুডলসটা নাকি এত মজা হয়েছিল, সবাই এই নুডলসের ফ্যান হয়ে গেছে। আমার ভাই, আমার হাজব্যান্ড, তারপরে ভাইয়ের ছেলে নুডলস খায় আর বলে যে নুডলসটা সেই হয়েছে, এবং তারা সব খাবার না র্যাঙ্ক করছে। আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের ছেলে তারা খাবার র্যাঙ্ক করছিলেন, তাদের কাছে নুডলস হচ্ছে নাম্বার 1, তারপরে নবাবী সেমাই নাম্বার 2, পুডিং নাম্বার 3, আর পায়েস নাম্বার 4। আর পায়েসটা নাম্বার 4 কেন দিয়েছে জানেন? পায়েসের মধ্যে মিষ্টি একটু কম হয়েছে তাই। তো আমি আর আম্মু খাবো তো বেশি, এই জন্যই আমরা একটু মানে পায়েসের মধ্যে মিষ্টি কম দিয়েছি। আর আমি জানি যে বাকি সবার থেকে পায়েসটাই সবাই কমই খাবে, আর দেখা যাবে যে আমাকে আর আম্মুকেই খেতে হবে, যার জন্য আমরা দুজন আমাদের কথা মাথায় রেখে মিষ্টি একটু কম দিয়েছিলাম। আর এই যে আমার পরিবার আমাকে এত জ্বালায়, এটা আমি আগেও বলেছিলাম, খেতে বসলে তাদেরকে আমাকে তুলে দিতে হবে, অথচ খাবার সবার সামনেই আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটিস সামনে আছে, কিন্তু তারপরে তারা নিজে নেবেন না, আমাকে বিরক্ত করবেন। এনিওয়েজ, খাওয়া শেষ করে আমরা চলে আসছি রান্নাঘরে, কারণ এখন রান্নাবান্না করতে হবে। তো রোজ তো আমি আগের দিনেই কেটে ধুয়ে ভেজে রেখে দিয়েছি। এখন গরুর মাংসটা আমি রাতেই নামিয়ে রেখেছিলাম যেন সকালে বরফ ছুটে যায়। তারপরে এখন হাতে মেখে আমরা মাংসটা চড়িয়ে দিয়েছি। আর এক চুলায় হচ্ছে মাংস হচ্ছে গরু, আর এক চুলায় হচ্ছে রোস্ট, আমি মশলা কষাচ্ছি, রোস্ট এখন রান্না করে ফেলবো। আগের দিন আসলে এই কাজগুলো সেরে রাখলে অনেক ইজি হয়। তো আমার ভাই ভাবিরা তখনও আসেননি, ওরা হচ্ছে ঈদের দিনই আসছে সকালবেলা, আবার ঈদের দিনই চলে যাবেন। পরদিন হচ্ছে আমার ভাই আবার তার শ্বশুরবাড়ি যাবেন, যার জন্য ওরা মানে এভাবে আসছেন। তো যাই হোক, এই যে এদিকে হচ্ছে 2 চুলায়, এক চুলায় রোস্ট আর এক চুলায় বিফ হচ্ছে, আর তারপর হচ্ছে শুধু পোলাওটা বাকি, আর কাবাব তো থাকবেই। তো এই রান্না করতে করতে আমার ভাই ভাবি চলে আসছে। এখন আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি রান্না বন্ধ করে চলে আসছি একটু ভিডিও নিতে, কারণ এখনই তো আসল মজা শুরু হবে। আর আমার ভাইয়ের ছেলে, ও আর আমার সম্পর্ক অন্যরকম, আমাদের বন্ডিং অন্যরকম, যেটা আপনারা আমার ব্লগে দেখে বুঝতে পারবেন। তারপরে এখন আমাদের কুশল বিনিময় হচ্ছে, কোলাকুলি হচ্ছে। এমনিতে তো যখনই আমাদের দেখা হয় তখনই আমরা একে অপরকে হাগ করি, কিন্তু ঈদের সময়ের ব্যাপারটাই আলাদা। ঈদ মানে এই সময় মনে হয় আনন্দটা আরো 10 গুণ বেড়ে যায়। এনিওয়েজ, ওরা আসার পরপরই ওদেরকে আগে খেতে বসিয়ে দিলাম যে তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর তোমাদের সালামি পর্ব আছে, সেটাও আমি ক্যাপচার করব ইনশাআল্লাহ। তো তারা খাচ্ছেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন তাদের সালামি পর্ব শুরু হয়ে গেল। এখন আমার আম্মু যেমন আমাদেরকে সালামি দিয়েছে, এখন আমার ভাই ভাবি, আমার ভাইস্তা, ওদেরকেও সালামি দিচ্ছেন। এরপর হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের পালা। তো ফার্স্টে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের সাথেও আমার ভাইয়ের ছেলের বন্ডিং অনেক বেশি মানে স্ট্রং।
তবে আমার ভাইয়ের ছেলে আর আমার যা ভাসুরের ছেলে এই দুজন কিন্তু হয়তো বা 1 বছর ছোট বড় হবে, কিন্তু দুইজন দুই মেরুর। আমাদের উৎস যেমন অনেক চঞ্চল আর আয়ান হচ্ছে অনেক ঠান্ডা। উৎস হচ্ছে একটু মিশুক, আয়ান হচ্ছে একটু রিজার্ভ। ওই যে বললাম দুইজন দুই মেরুর, কিন্তু দুইজনই আমার বলতে গেলে আমার জীবন। আমি দুজনকেই অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, পরে বলছি বাকিটুকু। এখন সামনে না অনেক বেশি মজা আছে, আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। তো আমার হাজব্যান্ড সবাইকে সালামি দিচ্ছেন, তো আমার ভাবিকেও দিচ্ছেন। আমার ভাবি যখন সালামি নিয়ে আসছিলেন, এই যে দেখেন আমার ভাই কি করলো। এই জিনিসগুলোই আসলে মজা, আর ঈদের দিন আসলে এই জিনিসগুলোই খুব বেশি স্পেশাল হয়। এনিওয়েজ, এবার হচ্ছে আমার সালামি দেওয়ার পালা আমার ভাইয়ের ছেলেকে। তো ওর সাথে দুষ্টুমি করতে করতে আমি ওকে সালামিটা দিয়ে দিলাম। তো আমি যেটা বলছিলাম যে আমাদের বাবা না থাকার কারণে আমাদের ছোটোবেলাটা অতটা বেশি মানে আদরের যত্নে ছিল না, যা আদর যত্ন সব মায়ের কাছ থেকেই পাওয়া। তিনি মানে সব কিছুর ভূমিকা পালন করেছিলেন। তো আমরা কখনোই মানে ছোটোবেলায় ওই যে চাচাদের আদর, চাচিদের আদর এসব আমরা কখনোই পাইনি। তো যাই হোক, ওই সময়টা তো আলহামদুলিল্লাহ পার হয়েই গেছে। তো আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি। তো আমার না এই জিনিসগুলো মনে মনে ছিল যে আমি যখন এরকম জায়গায় একটা আসবো ইনশাল্লাহ, ওই সময় আমারও যখন ভাইস্তা ভাস্তি হবে, আমি সবাইকে অনেক বেশি আদর করব, অনেক বেশি ভালোবাসবো। বা আমাদের যেই এক্সপিরিয়েন্সটা ছিল সেই বিটার এক্সপিরিয়েন্সটা আমি আমার নেক্সট জেনারেশনকে কখনোই পাস অন করবো না। ওই যে ছোটোবেলা থেকে যেমনটা দেখেছি, তো দেখে এখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে তোমার একটা মাত্র ভাইস্তা, তুমি সব সময় তোমার যেই দায়িত্বগুলো আছে চেষ্টা করবা যেন সবসময় পালন করতে পারো, কারণ তোমার অবশ্যই দায়িত্ব আছে এবং এটা থেকে তুমি পিছনে সরতে পারবা না কখনো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তো আমি তো একদিন ইনশাল্লাহ বুড়ো হব বা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ওই সময় যেন আমার ভাইস্তা ভাস্তিরা বলে যে না, আমাদের একজন চাচি ছিলেন বা আমাদের একজন ফুপি ছিলেন যিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসছেন এবং কখনোই আমাদেরকে কোনো খারাপ চোখে দেখেননি। এই কথাটা যেন সবাই বলে। তো আমি এরকম একটা এক্সাম্পল সেট করতে চাই ওদের লাইফে। ইনশাআল্লাহ চেষ্টা আমার চলছে। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে সবাই আমরা ঘুম দিয়েছি, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। এরপরে বিকেলের দিকে আমরা নিচে বেরিয়েছি, নিচে মাশাল্লাহ সবাই ছিল। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি নিলাম, ভিডিও নিলাম। তারপরে আমরা সুপার শপে গিয়ে একটু আইসক্রিম খেলাম। এরপরে বাসায় চলে আসছি। এরপর রাতের ডিনার হচ্ছে আমার যা ভাসুর আমাদের বাসায় করেছেন। তো ভাইয়া ভাবিদের জন্য আমি টেবিল সেট করে রেখেছি। তো ভাইয়ারা এসে তারপর আমি তাদেরকে আগে খেতে দিলাম। এরপরে হচ্ছে আয়ানের সালামি সেরেমনি ছিল। তো এই যে আয়ান, ওকে দেখেই বুঝতে পারবেন ও কি পরিমাণে ঠান্ডা। আর মানে উৎস আর আয়ানকে এবার মিলিয়ে দেখেন যে আমি যেটা বলেছিলাম সেটা একদম ঠিক কিনা। এনিওয়েজ, আয়ানের সালামের পর্ব দিয়ে আজকের আমার ঈদ ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের সবার ঈদ অনেক 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 ভালো কেটেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক।